আর এবার আপডেট দিয়ে রাখি আপনাদের, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনায় পুনর্নির্মাণ করছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ অভিযুক্তকে সঙ্গে নিয়ে রীতিমতো সেই এলাকায় অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে শুরু করে যেখানে মূলত ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ রিকনস্ট্রাকশন করা হচ্ছে পুলিশের তরফ থেকে। দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি, দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ, দুর্গাপুর গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে সেই জায়গায় যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গায় চিহ্নিত করার পর একটি রীতিমতো দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় পুনর্নির্মাণ করছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে ঘটনা কিভাবে ঘটনা হয়েছিল এবং কিসের ভিত্তিতে ঘটনা ঘটিয়ে রীতিমতো কোথায় পালিয়ে গিয়ে রীতিমতো কোন কোন ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। রয়েছেন আইও অর্থাৎ যিনি আধিকারিক যিনি রয়েছেন ইনভেস্টিগেশন তিনিও রয়েছেন, সেখানকার পুলিশ সুপারকেও লক্ষ্য করা যাচ্ছে এক জায়গায় পুলিশের অধিকর্তাদের সঙ্গে এক জায়গায় বলা যেতে পারে এই গণধর্ষণ ঘটনার পুনর্গঠন পুনর্নির্মাণ চলছে। আমরা আরো কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক দুর্গাপুর থেকে। কৌশিক, দুর্গাপুর গণধর্ষণ ঘটনার পুনর্গঠন পুনর্নির্মাণ চলছে, রিকনস্ট্রাকশন অর্থাৎ এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, এখনো পর্যন্ত কি আপডেট আসছে? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কমিশনার সুনীল কুমার চৌধুরী একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে আজকে তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং তারপর তিনি এই গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুলবেন এবং কতটা এই কাজের তারা অগ্রগতি নিয়ে করতে পেরেছে সেই ব্যাপারে জানাবেন। আর আজকে সকাল থেকে দেখা গেল যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে এখানে কিন্তু ঘটনা পুনর্নির্মাণের কাজ চলছে এবং প্রথমে এই অভিষেক গুপ্তা তিনি কিন্তু যে ক্যাম্পাস, যে মেডিকেল কলেজের ক্যাম্পাস সেখানে যান। সেখানে পৌঁছানোর পর সেখান থেকে পায়ে হেঁটে প্রায় 500 মিটার মতন পায়ে হেঁটে তিনি কিন্তু ঘটনাস্থল যেখানে পরাণগঞ্জ যে কালীবাড়ি শ্মশান সেই যেই এলাকায় ঘটনাটা ঘটেছিল বলে দাবি করা হচ্ছে, তো সেখানে তিনি এসে পৌঁছান এবং পুরো বিষয়টি তিনি জানতে চান যে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। সামগ্রিকভাবে এখন যেটা দেখা যাচ্ছে যে এই পুলিশি তৎপরতাকে কেন্দ্র করে আগামী আজকে হয়তো যে প্রেস কনফারেন্স করার কথা আছে সেটি তার বয়ানের মাধ্যমে হয়তো আমরা পুরো বিষয়টি আরো পরিষ্কারভাবে জানাতে পারবো। দেখো এখনো পর্যন্ত 5 অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূলত মনে করা হচ্ছে মূল অভিযুক্ত এখনো গ্রেপ্তার নয়, অর্থাৎ মূল অভিযুক্ত কে থাকতে পারেন এবং পেছনে কে থাকতে পারেন এমনটা মনে করা। যদিও তার দেখো ইতিমধ্যেই যেই কলেজের অভিযোগ উঠে আসছে, গাফিলতি থেকে শুরু করে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠে আসছে, সেই কলেজের সঙ্গে তার সহপাঠী থেকে শুরু করে পেছনে আর কেউ জড়িত থাকতে পারে কি, অনুমান কি করা হচ্ছে, যেমনটা গার্জেনরা বারংবার অভিযোগ করে আসছেন? দেখো যারা গ্রেপ্তার হয়েছে যেরকম শেখ নাসিরউদ্দিন, শেখ ফিরদৌস, শেখ শফিকুল, অপু বাউরি, শেখ রিয়াজউদ্দিন, এরা কিন্তু সকলেই কিন্তু এলাকার যে মেডিকেল কলেজ তার আশেপাশের এলাকারই বাসিন্দা। তার মধ্যে আমরা ইতিমধ্যে জানিয়েছি সেটা হচ্ছে যে রিয়াজউদ্দিন এ কিন্তু আইটিইউসিটিতেই সিকিউরিটির কাজ করত। পাশাপাশি এই প্রধান যে অভিযুক্ত হিসাবে তুলে ধরা হচ্ছে শেখ নাসিরউদ্দিন, তার ভূমিকা কি এই বিষয়ে কিন্তু পুলিশ আরো বেশি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। বেশ, আপাতত নজর রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। দুর্গাপুরের ছবি দেখছি, আসানসোলের পুলিশ কমিশনার সুনীল সিং চৌধুরী তিনিও ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে পুরো ঘটনা খতিয়ে দেখে ঘটনার পুনর্গঠন পুনর্নির্মাণ করা হচ্ছে। অভিযুক্তদের নিয়ে গিয়ে সেখানে রীতিমতো সেই সমস্ত এলাকায় যেখানে রীতিমতো ঘটনা ঘটানো হয়েছে সেই এলাকা পরিদর্শন করার পর ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এক জায়গায় এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা রয়েছে আমরা জানানো হয়েছে। যদিও অনুমান করা হচ্ছে মূলত যাদেরকে গ্রেপ্তার করে তারা পার্শ্ববর্তী এলাকারই বাসিন্দা এবং সেখান থেকে রীতিমতো এই ছক দীর্ঘদিন ধরে তারা করছিলেন এবং শেষ পর্যন্ত এই ঘটনা তারা ঘটিয়ে ফেলেন। এই অপকর্মের সঙ্গে যুক্ত রীতিমতো এই 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই দেখুন একযোগে দুর্গাপুর গণধর্ষণ ঘটনার পুনর্গঠন করছে পুলিশ। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন কেয়া ঘোষ, রয়েছেন বিজেপি নেত্রী। কেয়াদি, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন ইতিমধ্যে যে ঘটনা অর্থাৎ অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক, প্রথম দিন থেকে আমরা আপডেট দিচ্ছি, যেখানে দেখুন ইতিমধ্যেই 5 জনকে তো গ্রেপ্তার করা হয়েছে, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। কিন্তু দেখুন মূলত প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না? কেননা মুখ্যমন্ত্রী গতকাল যে কথা বললেন, পাশাপাশি সৌগত রায়ের মতো নেতারা যে কথা বলছেন, বেশি রাত করে বেরোনোর প্রয়োজন নয়, পুলিশ রাস্তাঘাটে ঘুরে বেড়াবে না, এই সমস্ত রীতিমতো দোহাই দিয়ে সাফাই দিয়ে কথা বলার চেষ্টা করছেন, রীতিমতো প্রশ্ন কি উঠছে না? প্রশ্ন তো অনেকগুলো রয়েছে আমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে অপদার্থ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, তিনি নিজের নিরাপত্তা দিতে পারবেন না রাজ্যের মহিলাদের। উনি বলছেন 8টার মধ্যে বাড়ি ঢুকে যেতে।
আমরা কি মধ্যযুগীয় বর্বরতার মধ্যে ফিরে যাচ্ছি? আমরা কি শরিয়া শাসনের মধ্যে ফিরে যাচ্ছি? এবং আজকে যেটা শুনলাম আপনাদের কাছে, সেটা কি পুনর্নির্মাণ হচ্ছে। আরে এই নির্মাণটা হওয়ার আগেই তো আমাদের প্রতিরোধ করা দরকার ছিল। অভয়ার পরে যদি ঠিকমতো নিরাপত্তা নিশ্চিত করা যেত, তাহলে এই ঘটনাটা পুনর্নির্মাণই প্রয়োজন হতো না, যদি এই ঘটনাটা না হতো। আসলে প্রশাসন অপদার্থ, পুলিশ মন্ত্রী অপদার্থ, মুখ্যমন্ত্রী অপদার্থ, ব্যর্থ পুলিশ মন্ত্রী। আর আমি জানি না, মানে যারা যারা মহিলাদের যারা খুব সরব নেত্রী তৃণমূলের, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, তারা কোথায়? তারা একজন জন্মদিনে পার্টি করছেন। দুর্গাপুরের সাংসদ কোথায়? কীর্তি আজাদ, তিনি কোথায় লুকিয়ে রয়েছেন? দুর্গাপুরে হয়েছে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সায়নী ঘোষ, মহুয়া মৈত্র সব জায়গায় ছুটে যান। ওনার মহিলা সাংবাদিকদের প্রতি এত দরদ নাকি উঠলে উঠেছিল। এখন কোথায়? রাজ্যের একটা অন্য রাজ্য থেকে এসে একটা বাচ্চা মেয়ে, তার এরকম গণধর্ষিতা হয়েছে। শুধু একটা নয়, গত 5-6 দিনে আপনারা যদি খেয়াল করেন, আরো অনেকগুলো জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে। তো মমতা ব্যানার্জি অন্য সব বিষয়ে কথা বলেন, হাতরাস, উন্নাও, কাঠুয়া, সব বিষয়ে ওনার বক্তব্য, সব বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এখন কোথায় আমরা জানতে চাই। কেয়াদি, ঝাঁজ কি কোথাও বাড়বে? মূলত আপনাদের তরফ থেকে বিক্ষোভ প্রতিবাদ চলছে, এই রীতিমতো ঝাঁজ যে বাড়তে চলেছে তা তো মনে করা হচ্ছে 100% ঝাঁজ বাড়বে। মমতা ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে যে এক মুখ্যমন্ত্রী মহিলা হয়ে অন্য মহিলাদের তিনি বলছেন 8টার মধ্যে বাড়ি ঢুকে যাও। এটা কি ধরনের আমরা বর্বরতার মধ্যে ফিরে যাচ্ছি? এইটা কি ধরনের নিরাপত্তাহীনতা? কি ধরনের প্রশাসন যে ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, এটা এর থেকে প্রমাণ। আন্দোলনের ঝাঁজ তো বাড়বেই, এবং মহিলাদের যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিতে ব্যর্থ, তার পদত্যাগের দাবি জানাই আমরা। বেশ কেয়াদি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, বিজেপির তরফ থেকে ইতিমধ্যে অভিযোগ উঠে আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একযোগে বিভিন্ন নেতা নেতৃত্বরা যে কথা বলেছেন, পুলিশের ভূমিকা নিয়েও যারা প্রশ্ন করেছেন, পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ঢাকতে কিন্তু একটা প্রকাশনামা আনার চেষ্টা করেছেন। আর সেখানেই মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেখানে এই দুর্গাপুর গণধর্ষণে যখন পুনর্নির্মাণ হচ্ছে, তখন বলা করা হচ্ছে এই পুনর্নির্মাণ যদি আগে থেকে হতো, এই নিরাপত্তা যদি আগে থেকে থাকতো, নিশ্চয়ই এমন ঘটনা ঘটতো না। আর জানিয়ে প্রশ্ন উঠছে প্রশাসন থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়েও। মেডিকেল কলেজের ক্যাম্পাস পর্যবেক্ষণ পুলিশের, ঘটনার পুনর্গঠন, পুনর্নির্মাণ। ঘটনাস্থল দেখতে পাচ্ছেন, কমিশনার রয়েছেন পুলিশ কমিশনারেট আসানসোলের, মিস্টার সুনীল রয়েছেন, তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। দুর্গাপুর গণধর্ষণ আর ঘুরে কিন্তু রীতিমতো এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক। যে ঘটনা বারংবার রীতিমতো কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে প্রথম দিন থেকে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন অর্পণ ব্যানার্জি, রয়েছে তৃণমূল নেতা। অর্পণবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, মেডিকেল কলেজের ক্যাম্পাসে পর্যবেক্ষণ পুলিশের, ঘটনার পুনর্নির্মাণ হচ্ছে, ধৃতদের নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে। তারপরে কি মনে করা হচ্ছে আদতেও কি রীতিমতো বিচার পাবে? রীতিমতো এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও আরজি কর আমাদের ভুলিনি এখনো পর্যন্ত, 1 বছর পেরিয়ে গিয়েছে, তারপর আবার সেই ঘটনা। পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে না অর্পণবাবু? না, আমি প্রথমেই আপনাকে বলি, আরজি করের সাথে এই ঘটনার একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আরজি করের ঘটনাটি ঘটেছিল একটি সরকারি মেডিকেল কলেজ, এবং এই ঘটনাটি ঘটেছে বেসরকারি মেডিকেল কলেজের হস্টেলে, তাও বাইরে, ক্যাম্পাসের মধ্যে নয়। আমি আপনাদের চ্যানেলে এইমাত্র কেয়া দেবীর প্রতিক্রিয়া দেখছিলাম। সেখানে কেয়া দেবী একটি সাদা মিথ্যাচার করলেন, সাদা বলবো না কালো বলবো জানি না, মিথ্যাচার করলেন সম্পূর্ণ। সেটা হচ্ছে উনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বলেছেন মেয়েদেরকে রাত্রি 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে। এই কথা যদি উনি প্রমাণ করে দিতে পারেন, আমি কেয়া দেবীর বাড়ি থেকে নাক্ষত দিতে দিতে বিজেপির সদর দপ্তর অব্দি যাব, দায়িত্ব সহকারে বলে দিলাম। এই কথাটা যদি উনি প্রমাণ দিতে পারেন, উনি মিথ্যা বললেন। আমরা দেখেছিলাম এই বাংলারই কিছু গুটি কয়েক দায়িত্বশীল সংবাদ মাধ্যম ঘটনার পরদিন, অর্থাৎ গত রবিবারের কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার যাবার আগে সংবাদ মাধ্যমকে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেই প্রতিক্রিয়াটিকে বিকৃত করেছিল। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার পৌঁছে সেই সংক্রান্ত তার প্রতিক্রিয়া দেন। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অত্যন্ত স্পষ্ট ছিল যে ওই যে ছাত্রী, আমাদের সৌভাগ্য যে সেই ছাত্রী এখনো জীবিত আছেন। আরজি করের ঘটনার মতো আমরা তাকে হারিয়ে ফেলিনি। তার দ্রুত সুস্থতা কামনা করি, শুধুমাত্র শারীরিক নয়, তার থেকেও বেশি মানসিক সুস্থতা কামনা করি। কিন্তু বক্তব্যটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটি বেসরকারি মেডিকেল কলেজের হস্টেলে যে ছাত্রী থাকেন, সেই বেসরকারি মেডিকেল কলেজ কি করে রাত্রি 12টা 12:30 নাগাদ কোনো ছাত্রীকে বা কোনো ছাত্রকেও বাইরে বেরোতে অ্যালাউ করে? কারণ একটি নির্দিষ্ট কোনো হস্টেলে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, ঘটনা কিন্তু রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে হয়েছে, রাত্রি 12টা কিংবা 11টা নাগাদ হয়নি। ঘটনা কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে হয়নি।
অ্যাবসলিউটলি, কিন্তু বক্তব্যটা হচ্ছে এরকম যে ওই যে জায়গা, সেই জায়গার আপনারা যদি চারপাশ দেখেন, আপনারা সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত, আপনাদের কাছে স্কোপ অনেক বেশি, আপনারা নিশ্চিতভাবে জানবেন যে ওই জায়গার আশপাশটা একদম জঙ্গলাকীর্ণ ঝোপঝাড়ে ভর্তি। এবং এখনো পর্যন্ত যে মেডিকেল রিপোর্ট যেটা আমরা জানতে পাচ্ছি, তাতে আমরা জানতে পাচ্ছি যে ওই মেয়েটির শরীরে একজনের বীর্য পাওয়া গিয়েছে, আমি যদি খুব ভুল না হই। ফলে এই ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ইতিমধ্যে 2 বা 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে যে নামগুলি উঠে আসছে সেই নামগুলিতে যেমন সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, কিন্তু আপনারা অত্যন্ত যদি মানে সূক্ষ্মভাবে দেখেন, ভারতীয় জনতা পার্টি অপু বাউরি বলে একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই 3-4 জনের মধ্যে তার নামটা দায়িত্ব সহকারে চেপে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা বলার সেটা হচ্ছে, আজকে দেখেছি টাইমস অফ ইন্ডিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন যে যেহেতু ওই মেয়েটি উড়িষ্যার ছিল, উড়িষ্যার একটি পরিবারের সন্তান, উড়িষ্যার পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের প্রশাসন যেভাবে তদন্ত করছে তাতে উড়িষ্যার যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা তাতে সন্তুষ্ট। এবার এর পরেও যদি নির্যাতিতার পরিবারের কোথাও গিয়ে মনে হয় তারা রাজ্য সরকারের তদন্তে সন্তুষ্ট নয়, তারা অন্য কোনো তদন্ত চান, তারা চাইতেই পারেন, এতে অস্বাভাবিক কিছু নেই। অরুণ, এটা একদম ঠিক যে সঠিকভাবে পুলিশ তদন্ত করেছে, তৎপরতার সঙ্গেই একদম বলা যেতে পারে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে। তদন্ত দেখা যাচ্ছে অত্যন্ত গতি প্রকৃতি অনেক ভালো, তবু মনে করা হচ্ছে, তারা গার্জেনরা বলছেন, অভিভাবকরা বলছেন, এমনকি পরিবারের সদস্যরা বলছেন রাজ্য সরকারের পুলিশি ভূমিকা, পাশে প্রশাসনের ভূমিকা তারা খুশি নন, তারা রীতিমতো গতি প্রকৃতি নিয়ে খুশি নন সেখানে, কিন্তু তারা বলছেন। কিন্তু উড়িষ্যার আধিকারিক যেমনটা বলছেন রাজ্যের প্রতি তাদের ভরসা রয়েছে, কিন্তু এই বিষয়টা কোথাও মিসম্যাচ করার চেষ্টা হচ্ছে কি? হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে দেখুন, আরজি করের ঘটনা, যেহেতু আপনি আরজি করের ঘটনা তুলেই আমাকে প্রশ্নটা করেছিলেন, আরজি করের ঘটনায় আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ 18 ঘন্টার মধ্যে সেই বিনীত গোয়েলের নেতৃত্বে, যে বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছিল, পরবর্তীকালে বিনীত গোয়েল পদত্যাগ করেন, মনোজ ভার্মা দায়িত্বে আসেন, যাই হোক ভিন্ন বিতর্ক, ওই বিনীত গোয়েলের নেতৃত্বেই কিন্তু কলকাতা পুলিশ মাত্র 18 ঘন্টার মধ্যে সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে, যে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত, একমাত্র প্রমাণিত দোষী, এবং তাকে দোষী সাব্যস্ত করতে সিবিআই এর 6 মাস সময় লাগে। আরজি করের ঘটনায় 18 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলো। আরজি করের নির্যাতিতার পরিবার তৃতীয় দিন ক্যালকাটা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে সিবিআই তদন্তের জন্য। চতুর্থ দিন ফার্স্ট আওয়ারে ক্যালকাটা পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায়কে নিয়ম মাফিক সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ 4 দিনের যে তদন্ত কলকাতা পুলিশ করেছিল, সেই তদন্তটাকে একটা পরিণতি দিতে সিবিআই এর প্রায় 6 মাসের বেশি সময় লাগে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যখন এই ঘটনা, আরজি করের ঘটনা সামনে আসে, আমরা প্রত্যেকে, আপনি আমি, আমরা সবাই কার্যত মূল অভিযুক্ত এবং দোষীর ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলাম। কিন্তু সেই সিবিআই ফাঁসির সাজা সঞ্জয় রায়কে দেওয়াতে পারেনি। এখনো পর্যন্ত দুর্গাপুরের ঘটনায় রাজ্য প্রশাসন তদন্ত করছে। ইতিপূর্বে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় রাজ্য প্রশাসন তদন্ত করেছে। যারা যারা অভিযুক্ত, মনোজিৎ মিশ্রা সহ আরো যে 2 জন, তারা এই মুহূর্তে হেফাজতে রয়েছে, তদন্ত চলছে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন থাকবে, কিয়া দেবী অনেক কথা বলছিলেন, উনি শুধুমাত্র বাংলার বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি নন, উনি প্রকারান্তরে কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি। তো আমার বক্তব্য হচ্ছে, ওনারা তো রাজভবন, পশ্চিমবাংলার রাজভবনটাকে কার্যত নিজেদের দলের সদর দপ্তর বানিয়ে রেখেছেন, আড্ডা মারতে যান, চা খেতে যান। তো ওনারা কেন পশ্চিমবাংলার মহামান্য রাজ্যপালকে অনুরোধ করছেন না, বা তার উপরে চাপ সৃষ্টি করছেন না, অপরাজিতা বিলে যেন মহামান্য রাজ্যপাল সইটা করে দেন? যদি অপরাজিতা বিলে স্বাক্ষর করে দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান অনেক দ্রুততার সাথে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার অপরাজিতা বিলকে ফেরত পাঠিয়ে দিয়েছে এই বলে যে এই বিলটা অত্যন্ত কঠোর। ধর্ষক যে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি ধর্ষণের মতো জঘন্য অপরাধ হয়তো আর কিছু হতে পারে না এই সমাজে।
তার প্রতি যদি আইন কঠোর না হয়, প্রশাসন কঠোর না হয়, তাহলে আমার মনে হয় যে উদাহরণ পেশ করা সম্ভব নয়। আর উদাহরণ যদি পেশ না হয়, তাহলে আরজি করের ঘটনা হবার পরেও একটা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা হয়, তারপরেও একটা দুর্গাপুরের মতো ঘটনা হয়। অর্থাৎ তাদের যে নিজ প্রবৃত্তি তাতে কোনো পরিবর্তন আসে না। এই কারণেই অপরাজিতা বিল মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মনে করছেন আইন যদি পরিবর্তন হয়, অপরাজিতা বিল যদি আসে, তবে নিশ্চয়ই প্রবণতা কমবে, অর্থাৎ এই অবস্থা কি কমবে করছেন আপনারা? অ্যাবসলিউটলি আমরা মনে করছি, এবং দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি। দেশে তো আইন রয়েছে, কানুন রয়েছে, সংবিধান রয়েছে, সাংবিধানিক প্রাবধান রয়েছে, তারপরেও দেখুন ইতিমধ্যে দণ্ডবিধি রয়েছে, ন্যায় সংহিতা রয়েছে, তারপরেও তো রীতিমতো সেই প্রবণতা কমছে না। রাজ্যেই ঘটছে বারংবার, সেটা বেসরকারি হোক কিংবা সরকারি কলেজ হোক, একই রকম ঘটনাটা ঘটছে। একদম, আমি তো বলছি শুধুমাত্র রাজ্যে কেন, গোটা দেশে ঘটছে। আজকে যে উড়িষ্যা থেকে এই ছাত্রী এখানে পড়তে এসেছিলেন বাংলার বুকে, সেই উড়িষ্যাতে গত 2-3 মাসের মধ্যে এই ধরনের 37টা মেজর কেস রেজিস্টার হয়েছে। 2-3 মাসে নয়, 1 মাসে, মার্জনা করবেন, 1 মাসের মধ্যে 37খানা মেজর কেস রেজিস্টার হয়েছে। উড়িষ্যা এই মুহূর্তে বিজেপির সরকার 1 বছর একদম এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোতে অপরাধের সংখ্যা অত্যন্ত বেশি। সবচেয়ে খারাপ লাগার বিষয় এটাই, যখন এনসিআরবি রিপোর্টে দেখা হয় শীর্ষস্থানে রয়েছে কলকাতা, তখন এই এলাকা থেকে, বাংলা থেকে রীতিমতো এবার ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, ধর্ষণের ঘটনা উঠে আসছে। এটা তো অত্যন্ত খারাপ লাগার বিষয় অর্পণ বাবু। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটছে বলে এই ঘটনাকে জাস্টিফাই, কারণ এটা জাস্টিফাই করার দায় আমাদের নয়। এর সঙ্গে রাজ্য প্রশাসন যুক্ত নয়, তৃণমূল কংগ্রেস তো দলগতভাবে দূর দূরান্ত যুক্ত নয়, ছেড়ে দিন। যারা এর সাথে জড়িত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, কোনো কসুর করেনি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শুধু নয়, দায়িত্ব সহকারে নিশ্চিতভাবে বলতে পারি, বিশ্বাস করি যে রাজ্য প্রশাসন এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। কিন্তু যেমনটা বললাম, দেখুন, ন্যায় সংহিতা নিশ্চিতভাবে রয়েছে, আইনের পরিবর্তন হতেই থাকে, এটা একটা চলমান প্রক্রিয়া। তো ন্যায় সংহিতার সঙ্গেও যদি এই অপরাজিতা বিলটাকে আইনে পরিণত করা যেত, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আমাদের মতো অনেকেরই মনে হয়, হয়তো আপনারও মনে হতে পারে, আপনি যদি অপরাজিতা আইন যে বিলটা পেশ হয়েছে সেটাকে ভালোভাবে আপনারা দেখেন, আমরা তো সংবাদ মাধ্যম সূত্রেই বেশিরভাগটা জানতে পারি, আপনারা যদি দেখেন সেক্ষেত্রে আপনারাও নিশ্চিতভাবে বুঝবেন যে ধর্ষকের দ্রুততার সাথে কঠোরতম শাস্তি বিধান অনেক সহজ হতো। ভারতবর্ষের যে আইনের প্রক্রিয়া, আদালতে যেভাবে তদন্ত চলে এবং তার শুনানি হয়, সেটা অনেক লেন্দি প্রসেস। তো সেই প্রসেসটাকে যাতে ছোট করে আনা যায়, যাতে দ্রুততার সাথে কিন্তু কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা যায়, তার জন্যই অপরাজিতা বিল। কিন্তু অপরাজিতা বিলকে আইনে পরিণত না করার যে চক্রান্ত, এটার কারণটা বুঝতে হবে। এর কারণ হচ্ছে, যদি অপরাজিতা বিল আইনে পরিণত হয়ে যায়, তাহলে কেয়া দেবীরা সংবাদ মাধ্যমে এসে এই ধরনের রাজনৈতিক কচকচানি করতে পারবেন না। ওনারা বাংলার বুকে যেটুকু ওনাদের রাজনৈতিক রসদ পড়ে আছে, সেই রসদটাও ওনাদের মুখ থেকে সরে যাবে। সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাওয়া একটা দল উলঙ্গ হয়ে যাবে। সেই কারণে অপরাজিতা বিলকে এখনো আইনে পরিণত না করার একটা প্রক্রিয়া চলছে। কিন্তু দায়িত্ব সহকারে বলতে পারি, 2026 সালে দিদির নেতৃত্বে চতুর্থবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করবে, এবং এই অপরাজিতা বিলকে আইনে পরিণত করার জন্য দলগতভাবে, প্রশাসনিকভাবে সরকার যা করার তা করবে। ঠিক, বেশ, অনেক ধন্যবাদ অর্পণ বাবুর সঙ্গে থাকার জন্য। একেবারে দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় পুনর্গঠন, আর সেখানে দেখুন ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে মনে করা হচ্ছে রাজ্য পুলিশ যে ভূমিকা গ্রহণ করেছে, প্রশাসন যে ভূমিকা গ্রহণ করেছে, সেটাই শেষ পর্যন্ত একেবারে থাকবে, অব্যাহত থাকবে। অর্থাৎ এই ভূমিকাই শেষ পর্যন্ত দেখা যাবে, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করে তারাই দোষী সাব্যস্ত হবে, যেমনটা আর্জি করা হয়েছিল, সেই প্রসঙ্গে বারংবার উঠে আসছে। যদিও দেখুন, বারবার যে কথাটা বলছি, এনসিআরবি রিপোর্টে যখন দেখা যাচ্ছে কলকাতা শীর্ষস্থানে রয়েছে, সবচেয়ে অপরাধের সংখ্যা কম রয়েছে, সর্বনিম্নে রয়েছে, একদম সর্বোচ্চভাবে বলা যেতে পারে সবচেয়ে কম হারে এখানে অপরাধ হয়, এমনটা এনসিআরবি কেন্দ্রীয় সংস্থা রিপোর্ট পেশ করেছে। আর সেখানে এই প্রশ্ন উঠছে, এমন ঘটনা আরজি কর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আবারও সে দুর্গাপুর, একের পর এক ঘটনা।